ওয়েলকাম ব্যাক গাইজ টু আনাদার পডকাস্ট। আজকে আমরা এফপিএল সিরিজের আমাদের সেকেন্ড ভিডিও নিয়ে এসেছি। তো তোমরা আগের দিন দেখেছো আমরা ইন্ট্রোডাকশন দিয়েছিলাম একটা এফপিএল এর, কিভাবে এফপিএল এর খেলতে হয়, কিভাবে টিম বানাতে হয়, একটা বেসিক একটা ইন্ট্রো। তো সেটা তোমরা চাইলে দেখতে পারো আগের ভিডিওটা, যারা নতুন খেলছো এফপিএল বা খেলতে চাও। তো আজকের ভিডিওটা আমরা নিয়ে এসেছি একটা গেম উইক ওয়ান এর একটা টিম বানিয়েছি আমরা। সেই টিমটা কেমন হবে, আমরা কেন সেই প্লেয়ার গুলোকে সিলেক্ট করেছি, সেটা আমরা তোমাদের ডিটেলে কিছু বলবো। তো আমাদের সাথে আজকে পৌরব আবার আছে, আমার কো হোস্ট, সাথে আমাদের কেডিপি দা, অ্যানালিস্ট, এক্সপার্ট, যাই তোমরা বলো। তো চলো আজকে আমরা স্টার্ট করি ভিডিও। পৌরব, তুই আমাদের টিমটা দেখা ফার্স্ট, আমরা যে টিমটা বানিয়েছি। হ্যাঁ, আমি এই টিমটা দেখাচ্ছি, এক সেকেন্ড। হ্যাঁ, আশা করছি দেখতে পাচ্ছ তোমরা। আমরা এই টিমটা বানিয়েছি, আমরা এই তিনজন আছি। আমরা শঙ্কদাও ছিল, তো আগের দিন ভিডিওতে দেখেছো আমরা চারজনে মিলে টিমটা সবারই ডিসকাশন হ্যাঁ, করে বানিয়েছি। আমরা সাজেস্ট করবো না যে এই টিমটাই একদম কপি করে নাও, এটা আমরা জাস্ট একটা আমাদের যেটা ভালো মানে একটা গাট ফিলিং বলছে এই প্লেয়ার গুলো হয়তো পয়েন্ট দিতে পারে, ওরম ভাবে বানিয়েছি। তো আমরা বলবো যে এই প্লেয়ার গুলো কেন আমরা মনে করেছি যে নিয়েছি। আবার এরকম ভাবে তোমরাও ভাবতে পারো যে এরকম যদি আমরা এই প্লেয়ার নিই, তোমরা তাহলে ওই লজিকে তুমি অন্য প্লেয়ারও তোমার যদি মনে হয় যে ভালো পয়েন্ট নিচ্ছ, ওগুলো নিতে পারো। আমরা নিশ্চয়ই নিশ্চয়ই। আমরা কিছু অল্টারনেটিভও বলবো এই প্লেয়ার গুলোর সাথে সাথে যে নিতে পারো। কিন্তু এই টিম কপি না করাটাই আমরা প্রেফার করব, কারণ যদি এক ভুল হয়ে যায় তাহলে তোমরাই লসে খাবে। আমরা এটা জাস্ট আমাদের গাট ফিলিং এ বানিয়েছি। তো আমি কেডিবিটাকে বলবো যে তুমি বলো যে প্রথমে গোলকিপার থেকে শুরু করবো, রবার্ট স্যাnchez। তো তুমি বলো যে রবার্ট স্যাnchez পিছনে কারণটা। তো অ্যাকচুয়ালি আমরা যখনই টিম ক্রিয়েট করি এফপিএল এর জন্য, আমরা ফার্স্ট অফ অল যে জিনিসটা খেয়াল রাখি যে পয়েন্ট সবচেয়ে বেশি কারা দেয়, আউটফিল্ডের প্লেয়াররা। আউটফিল্ড মানে ডিফেন্স, মিডফিল্ড, অ্যাটাক, এই আউটফিল্ডের প্লেয়াররা সবচেয়ে বেশি পয়েন্ট দেয়। গোলকিপার যে কোনো সময় একটা গোল খেয়ে যেতে পারে, হ্যাঁ, সে হয়তো বা 12টা মানে গোল আটকে একটা গোল খেয়ে যেতে পারে, একটা গোলের জন্য ক্লিন শিটটা চলে যায়। তো গোলকিপারের উপরে যত কম সম্ভব খরচা করে একটা মানে ডিসেন্ট গোলকিপার যে ভালো পয়েন্ট এটা টার্গেট থাকে। গত সিজনের স্টার ছিল সেসব দিক দিয়ে এমি মার্টিনেজ। এই সিজনে a lot of the footballs are going for Sanchez, Brighton's goalkeeper, who has a terrific performance and terrific form right now. আর ফিক্সচার্স গুলো সানচেজের প্রথম দুটো ম্যাচ এগেইনস্ট বার্নলে আর ওয়াটফোর্ড। নাও বার্নলে ইজ কি বলবো, খুব একটা অ্যাটাকিং ফুটবলের জন্য ফেমাস নয়, আর ওয়াটফোর্ড জাস্ট প্রমোট হয়েছে টু দি প্রিমিয়ার লিগ। সো in comparison to them, the very good chance of Sanchez keeping a clean sheet or getting a decent point. ব্রাইটন খুব একটা বেশি গোল খাবে না বার্নলে আর ওয়াটফোর্ডের এগেনস্টে, সেটাই ম্যাক্স অ্যানালাইসিস থেকে জানা যাচ্ছে। অন পেপার Sanchez is the clear winner when it comes to selection percentage, one of the most owned goalkeeper. Then স্যানচেজকে আমরা সেফ বেট হিসাবে রেখে ইফ উই প্রসিড, নেক্সট আমাদের ক্ষেত্রে যেটা আসে সেটা হচ্ছে গিয়ে ডিফেন্স। ডিফেন্সের মধ্যে আমরা প্রাইমারিলি রেখেছি তিনজন ডিফেন্স। আমরা যেহেতু 3-4-3 ফরমেশনে টিমটাকে সাজিয়েছি, আমরা ডিফেন্সে তিনজনকে রেখেছি, অ্যান্ড অল থ্রি অফ দেম আর লেফট ফুল ব্যাকস। এভারটনের লুকাস ডিনিয়ে। নাও ডিনিয়েকে রাখা হয়েছে যে কারণে, এক, এভারটনের প্রথম বেশ কিছু গেম উইকস দে হ্যাভ রিয়েলি ইজি ফিক্সচার্স, খুব ভালো ফিক্সচার্স ওদের, পয়েন্ট আসার এবং ক্লিন শিট রাখার ডিনিয়ের কাছে সুযোগ আছে। সেকেন্ড অফ অল, ডিনিয়া ইজ এ সেট পিস টেকার, সে ইনডাইরেক্ট ফ্রি কিকস, কর্নার্স এসব নেয়। আর থার্ড, Digne has a good record of providing assists. So attacking returns of Digne এর কাছ থেকে এক্সপেক্ট করা যায়। So Digne is a clear winner when it comes to এভারটনের ডিফেন্সের মানে পয়েন্ট দেওয়ার ক্ষেত্রে। তো এভারটনের ডিফেন্স থেকে কাউকে নিতে হলে দ্যাট ইজ ডিনিয়ে।
and Everton has a very good fixture calendar. Next আমরা যাচ্ছি ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ড। নাও ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ডের মানে কি বলবো, if anyone is following FPL or Premier League, just Premier League যদি কেউ ফলো করে দেখবে যে লাস্ট 3 বছরে মানে he has had an astronomical rise when it comes to providing points to the managers. মানে ও সিজন 2019 আর 20তে 210 পয়েন্টস, মানে এটা মিডফিল্ডারদের কাছ থেকেও আমরা মানে আশা করতে পারি না। এরকম অস্বাভাবিক ভালো সিজন গেছিল, এই লিভারপুল কাপও তুললো। বাট দ্য থিং ইজ দ্যাট ও অনেক ফরওয়ার্ড লাইনে খেলে, ওর কাউন্টার পার্ট যে আছে লেফট ব্যাকে রবার্টসন, ওর সাথে ও ভালো মানে একটা কোঅর্ডিনেশন মেনটেন করে। অ্যান্ড একটা জিনিস দেখা যায় ম্যাক্সিমাম সালার যে ম্যাক্সিমাম অ্যাসিস্ট গুলো ওকে যে এই রাইট উইংটা দিয়ে আলেকজান্ডার আর্নল্ড যেভাবে ওপর দিকে উঠে গিয়ে সালাকে একটা মানে অ্যাসিস্ট করে, দ্যাট ইজ আ ভেরি বিগ মানে কি বলবো factor to look out for. Next, so if you are planning a defense, Alexander Arnold, but as far as performance goes, is a must-have. Now, Euro থেকে একটা পয়েন্ট আছে, আলেকজান্ডার আর্নল্ড তোমার সেট পিসেও আছে, ওটাও হ্যাঁ সেট পিসে তো আছে, কর্নারেও আছে, ফ্রি কিকে আছে, কর্নারে আছে, রাইট সাইডের মানে মিডফিল্ডের রাইট সাইডে যত কিছু হয় সব আর্নল্ড। নাও লুক শ, গত সিজনের আমার দেখা বেস্ট লেফট ব্যাক, বেস্ট মানে আগুন ফর্মে ছিল, মানে নোবডি কেম অ্যাজ ক্লোজ অ্যাজ হিম। গত সিজনে ম্যানচেস্টার ইউনাইটেড একটা লেফট ব্যাক ট্রান্সফার ইন করলো, তারপর থেকে লুক শর যে একটা মানে পারফরমেন্স বেটার হলো, ইমপ্রুভ করলো, দেখার মতো, খুব ভালো খেলেছে। He continued that form into the Euros as well. Now we are positive that he will continue with this form, and it is also মানে যা সুন্দর ফিক্সচার ম্যানচেস্টার ইউনাইটেডের প্রতি, other than West Ham ফুটবল খেলে, so there is a little bit of একটু on paper একটু হার্ড আছে, but nothing that United cannot handle. So Luke Shaw also, if he is fit, playing, starting, you should have him in your team. So defense sorted. তো এখানে যখন আমরা মিডফিল্ডের কথায় আসছি, the most obvious player in your midfield to have, considering the past performances, মোহাম্মদ সালাহ। এখন মোহাম্মদ সালাহ শুধু যে মানে প্লেয়ার হিসেবে থাকবে তা নয়, ও কিরকম পয়েন্টস দেয় ম্যানেজারদেরকে, কিরকম চ্যাম্পিয়ন হতে এবং লিগ জিততে সাহায্য করে, সেটা আমাদের গত সিজনের চ্যাম্পিয়ন শুভঙ্করকে জিজ্ঞেস করবে। তো আমি স্টার্ট করি সালাহকে দিয়ে। সালাহকে তোমার যদি টিমে থাকে, সালাহ তোমার মানে গোল স্কোরিং না ইজ নট আ প্রবলেম ফর ইউ, মানে ঠিক গোল তুমি পয়েন্টস ওর পেয়ে যাবে, আর তুমি ভালো মতো পয়েন্টস পাবে। গত সিজনেও মানে গোল্ডেন বুটের রেসেও ছিল সালাহ। তো সেখানে যদি মানে আমি ফার্স্ট থেকে একদম বলি, একদম সিজনের ফার্স্ট ম্যাচ লিডসের সাথে, ম্যাচটা তো দারুণ হয়েছিল, ম্যাচটা লিডসের সাথে, ম্যাচটা একদম আমরা ফার্স্ট গেমেই বুঝে গেছিলাম যে লিডস কি করতে পারে। হ্যাঁ 4-3, সেখানে সালার হ্যাটট্রিক, সালাকে ফার্স্ট ম্যাচে ক্যাপ্টেন করেছিলাম, 40 পয়েন্টস পুরো একদম হাতে একা সালার থেকে। তোমরা এমনি লিভারপুলের তোমার মানে সালা একটা 30 পয়েন্ট দিয়েছিল, কে বাকি পুরো টিম মিলে আমার 30 পয়েন্ট দিয়েছিল, সালা একলা 40, সালা একা 40, আমার 70 মধ্যে 40 পয়েন্টস সালা, আমিও একদম। পুরো একবার এই সিজনেরটা দেখা, সিজনেরটা যেটা মানে সালার যে পয়েন্টসটা ছিল সিজনটা দেখা, এই সিজনেরটা। হ্যাঁ একটু যদি কেডিবিটা বলো কত পয়েন্টস আছে টিজেলস থেকে? 231 টোটাল। আগের বার সালার পয়েন্টস আছে, সেকেন্ড হাইয়েস্ট পয়েন্টস স্কোরার ছিল টোটাল এফপিএল এ, 231 পয়েন্টস নিয়ে।
2018 2017-18 তো 30+ গোল করেছিল, কথাই হবে না, মানে অসাধারণ 303 পয়েন্টস। তারপরেও দুটো সিজন ধরে যথেষ্ট মানে কনসিস্টেন্টলি পারফর্ম করে গেছে। তো সালা ইজ এ আমার মতে নো ব্রেনার, মানে মাস্ট হ্যাভ। আমরা দেখতেও পাচ্ছি একদম ডেফিনেটলি একটা অলমোস্ট মাস্ট হাফ হ্যাভ। অফ দ্য ম্যানেজার্স, মানে 48.8% ম্যানেজার নিয়েছে। মানে মানে এখন তুমি যদি সালাকে না নাও রিস্ক তো হবে, আর যদি সালা স্কোর করে দেয় এই খুব মানে একদম অনেক পিছনে পড়ে যাবে। তো সালা ইজ এ নো। কাঁদতে হবে, হ্যাঁ। কাঁদতে হবে তো। আর সালা সবচেয়ে ইজ আ বড় কথা মাস্ট হ্যাভ। হচ্ছে আর যে সালার পারফরমেন্সে কোনো ডাউনফল আসেনি, প্লাস ও রেগুলার ফর দ্য লাস্ট 4 সিজন ও 250 পয়েন্ট অন অ্যান অ্যাভারেজ স্কোর করছে। প্রথম সিজনে 300, তারপরে 250, তারপর 230, 231, মানে হি ইজ কনসিস্টেন্টলি স্টেইং অ্যাবাভ 230 অ্যান্ড ইন এ অ্যাভারেজ অফ 230, 250 এই রেঞ্জে সে রয়েছে অন অ্যান অ্যাভারেজ। সো ইফ ইউ হ্যাভ হিম, তুমি যদি অ্যাট দ্য এন্ড অফ দ্য সিজন তুমি যদি 2300 পয়েন্ট স্কোর করো, ইউ ক্যান বি ওয়েল শিওর তোমার ওখানে 1/4 পয়েন্ট সালার কাছ থেকে এসছে। সালাকে মানে চোখ বন্ধ করে তুমি ক্যাপ্টেন আর্মব্যান্ড দিতে পারো, কোনো চাপ নেই। মানে যদি তুমি কনফিউজ হয়ে যাও যে কোন ম্যাচে আমি কাকে, অনেক এক একটা গেম অনেকগুলো ক্যাপ্টেন অপশন থাকে, কিন্তু তার সাথে ম্যাচ গুলো দেখতে হয় যে সেই ম্যাচের সাথে মানে কতটাও পারফর্ম করবে যে আমি ওকে আর্মব্যান্ডটা দেবো। সেই ক্ষেত্রে সালাকে কিন্তু দেওয়া যায়। আমি আগে সিজনে এটা অনেক করেছি, মানে পুরো সিজন আমি সালার ওপর ভরসা করে চলে গেছি একদম প্রথম থেকে লাস্ট। মাঝখানে কয়েকটা ম্যাচে আমি কেন বা এদিক ওদিক একে ওকে করেছিলাম, কিন্তু সালা আমার কনস্ট্যান্ট ছিল একদম প্রথম থেকে লাস্ট অব্দি, টিমেও ছিল, প্লাস আর্মব্যান্ডটাও মোস্ট অফ দ্য টাইম ওর কাছেই ছিল। তো আমি একটা ইনসিডেন্ট বলি যেটা আমার হয়েছে মানে লাস্ট সিজনে সেকেন্ড হাফ অফ দ্য সিজন এগেন্স্ট ক্রিস্টাল প্যালেস 7-0 যেটা জিতেছিল লিভারপুল। সালাকে আমি আর্মব্যান্ড দিলাম, টিম শিট বেরোলো, সালা বেঞ্চে। আমার মাথায় হাত পড়ে গেল। আমি তো আবার ভাবলাম যে মানে বেকার আর্মব্যান্ডটা চলে যাবে, মানে সালাকে এত মানে ক্রিস্টাল প্যালেসের সাথে ম্যাচ ছিল, মানে ভালো একটা চান্স, আর্মব্যান্ডটা নষ্ট হবে। সালা নামলো সেকেন্ড হাফে, বেঞ্চ থেকে আসলো, 2টো গোল, একটা অ্যাসিস্ট। আমার আর কিছু চাই না, সেই গেছে, কিচ্ছু আর চাই না আমি খুশি, আমার হয়ে গেছে। ও বোধহয়, মানে 60 মিনিট পরে নেমেছিল প্রায়। হ্যাঁ তখন সেকেন্ড আর হাফে খেলার নেমেছিল। বোধহয় খেলার বোধহয় আর মানে 20 মিনিট না এরকম 25 মিনিট মতো বাকি ছিল, সেটাতেই সে মানে একদম কাঁপিয়ে দিয়েছে। আচ্ছা, এবার আমি বলি, আমি ফার্স্ট একদম গেম উইকে সালা নিয়েছিলাম, তারপর সালাকে আমি ব্রুনোকে অ্যাকোমোডেট করার জন্য সালাকে আমায় বাদ দিতে হয়েছিল। কিন্তু তারপরে সিজনের মাঝে আমি সালাকে ফিরিয়ে আনলাম, আর সালাকে ফিরিয়ে এনে ক্যাপ্টেন ব্যান দিলাম। বোধহয় আমি সালাকে ওটাই তো সবচেয়ে বড় ভুল। 4টে না 5টা উইক ক্যাপ্টেন ব্যান দিয়েছিলাম। সালা একটা গোলও স্কোর করেনি ওই 4টে কি 5টা উইকে। তারপর সালাকে, ওখানেই তো টুইস্ট আসছে, ব্ল্যাক ম্যাজিক। হ্যাঁ, তারপর সালাকে সরানোর সাথে সাথে আবার সালা বলতে শুরু করলো। এবার কিন্তু আমি ঠিক করে রেখেছি সালাকে আমি নিয়েওছি টিমে, আর সালাই ক্যাপ্টেন থাকবে আমার প্রথম গেম উইক থেকে। সো বেস্ট মানে অফ। গেল গেল। হ্যাঁ, হ্যাঁ। যারা সালাকে নিচ্ছ টিমে, যদি ভাবো, যদি দেখো যে সালা গোল কেন করতে পারছে না, কন্ট্যাক্ট পৌঁছাও হুম। একদম। হ্যাঁ, সঙ্গে সঙ্গে পৌরবের টিমের ক্যাপ্টেনটাকে দেখে নেবে। হুম। মানে আমরা একদম একদম আমরা আগে জিজ্ঞেস করতাম যে কাকে ক্যাপ্টেন করছিস বলে দে, তাহলে আমরা তাকে নেব না, বেঞ্চে বসিয়ে রাখবো। হুম। এখন নেক্সট আমি যাচ্ছি বুয়েন্দিয়াকে। এখন বুয়েন্দিয়া জানো অ্যাস্টন ভিলা রেকর্ড ট্রান্সফার করেছে এই সিজনে। তো আমরা কয়েকদিন আগে স্কেপটিক্যাল ছিলাম যে বুয়েন্দিয়া আদৌ কতখানি ইম্প্যাক্ট ফেলতে পারবে কি পারবে না, চ্যাম্পিয়নশিপ টিম থেকে আসছে। কিন্তু লেটেস্ট নিউজ শুনলাম যে গ্রিলিশ হ্যাজ মেড 100 মিলিয়ন ট্রান্সফার টু ম্যান সিটি। সো ওটার পর থেকে শিওর হয়ে গেলাম মানে বুয়েন্দিয়া উইল স্ট্রেট রিপ্লেস গ্রিলিশ। সো গ্রিলিশের যে পজিশনে খেলতো, তো বুয়েন্দিয়া নেবে। সো মোস্ট অফ দ্য অ্যাটাকস অফ অ্যাস্টন ভিলা টিম উইল গো থ্রু বুয়েন্দিয়া। সো আর অ্যাস্টন ভিলা যথেষ্ট এখন অ্যাটাকিং সাইনিংও করছে, লিওন বেইলি নিল, তারপর ওদের এল ঘাজি আছে, অলিভার কিনসও আছে, ড্যানিং সাইন করলো। মানে অ্যাস্টন ভিলা আর স্পেন্ডিংটা রিলিজ হয়নি ওয়াইজলি। সো আর ওদের মেন ম্যান বুয়েন্দিয়াই হবে অ্যাটাকিং এ আমাদের মনে হয়। তো বুয়েন্দিয়া ভালো পয়েন্ট ভালো দেবে। আর ফিক্সার যদি দেখি, ফিক্সার প্রথম 3টে ফিক্সার তো খুবই ভালো, তারপরের 4টে ফিক্সার একটু টাফ আছে। কিন্তু এটা মিডফিল্ডার আর স্ট্রাইকারের ক্ষেত্রে ওই টাফ টাফ ফিক্সার দিয়ে ওদের রাখা যায়, কারণ গোল তো একটা দুটো ওরা দিয়েই দিতে পারে বড় টিমের এগেনস্টে। সো যেটা ফর্মের উপর ডিপেন্ড করছে। তো আর তারপর প্রাইসটাও, আর ওর প্রাইসটাও এমন কিছু হাই না যে ও মানে আহ, একটা কোনো চাপের ব্যাপার হয়ে যাবে। হ্যাঁ, তারপর এখানে কোনো চাপ মানে বুয়েন্দিয়ার যদি ক্লিক নাও করে, হুম, in that case you can also go for লিওন বেইলি।
Now with the absence of Grealish, the dependency on Buendia and Bailey will increase. আরেকটা আছে এলঘাজি। ওদের এলঘাজি যদি স্টার্ট করে তাহলে মেন ম্যান হতে পারে। এখন হ্যাঁ, এলঘাজি El স্টার্ট Ghazi করবে না লিওন মেলিকে স্টার্ট করবে ওটা দেখার। এল গাজি গত সিজনে প্রচুর ম্যাচে প্রথম দিকে স্টার্ট করেছে, তারপরের দিকে আর ওকে খুঁজেই পাওয়া গেল না। তারপরে ওর জায়গায় অন্যরা খেলতে শুরু করে দিয়েছে। হি ওয়াজ নট টু বি ফাউন্ড এনিওয়ে। আরেকটা কে প্লেয়ার আছে ওদের ওই অ্যাস্টন ভিলারই, সে খুব খেলেছে শেষের দিকে। ট্রাউরে। ট্রাউরে ওর জায়গায়। হ্যাঁ, এমি বুয়েন্ডিয়ার আমি একটা স্ট্যাট বলি যে মানে চ্যাম্পিয়নশিপের নরউইচের হয়ে 15 গোলস এন্ড 16 অ্যাসিস্টস। হ্যাঁ, এটাও আগের সিজন চ্যাম্পিয়নশিপে করে এসেছে নরউইচের সাথে। তারপরে অ্যাস্টন ভিলাতে ও সাইন করলো। নেক্সট প্লেয়ার কে আছে? নেক্সট ব্রুনো ফার্নান্ডেস। অফকোর্স ব্রুনো ফার্নান্ডেস আগের বার ব্রুনো ফার্নান্ডেস। 2019-20 দেখছো 117 পয়েন্টস। ও এটা জানুয়ারিতে এসেছিল, জানুয়ারি লাস্টের দিকে, অলমোস্ট ফেব্রুয়ারি থেকেও খেলতে শুরু করেছে। এই 4 মাসে মানে হাফ সিজনও খেলেন। হাফ সিজনে 117 এটা ইজিলি ইউ ক্যান 2019-20 পয়েন্টস ইউ ক্যান অ্যাজিউম it can be anywhere near 230. হ্যাঁ, যদি ও পুরো সিজন খেলতো ইট কুড হ্যাভ বিন 230। তারপরে সিজনে দেখতে পাচ্ছ 244, মানে হাইয়েস্ট স্কোরার ইন প্রিমিয়ার লিগ, মানে ফ্যান্টাসি এপিএল। সো ব্রুনো ফার্নান্ডেসের সবচেয়ে বড় হচ্ছে ইউনাইটেড পেনাল্টি ড্র করে, ইউনাইটেডের ফরওয়ার্ডরা পেনাল্টি ড্র করে, র্যাশফোর্ড, মার্শিয়াল, আর ব্রুনো ফার্নান্ডেস সব পেনাল্টি নেয়, এটা একটা বড়। ব্রুনো ফার্নান্ডেস ফ্রি কিক নেয়। ব্রুনো ফার্নান্ডেস ইউনাইটেডের একটা সাইডে কর্নার নেয়, ব্রুনো ফার্নান্ডেস একটা সাইডে কর্নার নেয়, লিউসো একটা সাইডে কর্নার নেয়। সো সেট পিস এই দিকটাতেও আছে। আর ব্রুনো ফার্নান্ডেস মানে এটাও বলা যেতে পারে ইউনাইটেডের 80% যেটা গোস টু ব্রুনো ফার্নান্ডেস। সো গোল বলো, অ্যাসিস্ট বলো, হি ইজ, বা বিগ চান্সেস ক্রিয়েশন বলো, হি ইজ এভরিওয়্যার প্রেজেন্ট। সো অফকোর্স এটাও একটা নো ব্রেনার। দেখতেও পাচ্ছি এটা 41% সিলেক্ট করেছে। সো এটা মানে সালা আর ব্রুনো এই দুজন হচ্ছে আমাদের, এই দুজনকেই আমরা শুধু প্রিমিয়াম প্লেয়ার রেখেছি খুব হাই প্রাইস দিয়ে। সেফ বেট, these are safe bet players, একদম মানে চোখ বন্ধ করে ভরসা করে রাখতে পারো। এটা তোমার পুরো সিজনের পুঁজি, সারা মানে সিজন তোমার কোনো চিন্তা নেই এই দুজনকে নিয়ে নিলে। নেক্সট একটা আমরা ইন্টারেস্টিং রেখেছি রাফিনা। এখন রাফিনা নিয়ে কেডিবি বা শুভঙ্কর বলো। রাফিনা আগের বার যে খুব একটা হাই পয়েন্ট দিয়েছিল সেটাও বলবো না, কিন্তু সিজনের লাস্টে যখন খেলাটা শুরু করলো দেখতে পেয়েছি ওর পোটেনশিয়াল আছে। মানে খুবই সুন্দর পয়েন্ট দিয়েছে লাস্ট কয়েকটা ম্যাচে। এখন বলো তোমরা। লিডসের আমার কাছে ছিল লিডসের তিনজনই ছিল, মানে লিডসের যে ট্রায়োটা আছে ব্যামফোর্ড, ড্যালাস আর রাফিনা, সেখানে রাফিনিয়া মানে কনস্ট্যান্ট না হলেও আমাকে ঠিকঠাক দিয়েছিল পয়েন্টস, মানে আরামসে আমার মানে ওই তিনজনকে নিয়ে ব্যামফোর্ড হয়তো সব গেম উইকে পয়েন্টস দেয়নি, কিছু কিছু গ্যাপ গেছে। তো এই তিনজনকে নিয়ে আমার মানে মোটামুটি 50+ আমার একটা উইকে উঠে যেত পয়েন্টস। মানে এদের একা 50+ দিত না, মানে এদের যা কন্ট্রিবিউশন থাকতো তাতে আমার 50+ হয়ে যেত অ্যাটলিস্ট। তো রাফিনিয়া মানে তোর ফ্রি কিকে ছিল, কর্নারে ছিল, সেট পিসে আছে একটা অ্যাডভান্টেজ। তো ভালো, রাফিনিয়া আমাকে ভালো পয়েন্ট দিয়েছিল লাস্ট সিজনে। কিন্তু পয়েন্টটা দেখা রাফিনিয়া লাস্ট সিজনে কত পয়েন্ট দিয়েছে টোটাল? অ্যারাউন্ড 130 মতো দিয়েছে। 133 গোল স্কোর 6, অ্যাসিস্ট 10টা, আচ্ছা ক্লিন শিট 9টা। আর দেখতে গেলে লিডসের এটা গত সিজনে ওরা কিন্তু জাস্ট প্রমোট হয়ে এসেছিল, সেই দিক দিয়ে দেখতে গেলে যে কনফিডেন্সের সাথে সে মানে ডেভিড ভার্সেস গোলায়াত ম্যাচ হতো, যতগুলো লিডসের ম্যাচ হয়েছে দে ওয়্যার অল ডেভিড ভার্সেস গোলায়াত ম্যাচ প্রিমিয়ার লিগের, মানে যারা বিগ টিম। আর রাফিনা যথেষ্ট মানে স্কিলফুল প্লেয়ার। সো ও অলমোস্ট 60% অফ দ্য ম্যাচেস বোধহয় গত সিজনে খেলেছে, তার মধ্যে ও যেরকম পারফরমেন্স, ওর মধ্যে যে গ্লিমসেস অফ পোটেনশিয়াল দেখতে পেয়েছি আমরা, আই উইল সে হি ইজ এ ডিফারেন্সিয়াল প্লেয়ার বাট এ ভেরি গুড ইনভেস্টমেন্ট, খুব বাজেট প্লেয়ার। এই বাজেটে মানে আর আগের সিজন সব ম্যাচ খেলেও নি, মানে দেখতেই পাচ্ছ 2-3-5-8 মিনিটস, মানে টোটাল যে সব লিডসের এভরি মিনিট খেলেছে ওটাও না। এই আগের সিজনে ট্রান্সফার হয়ে এসেছিল, তো এই সিজন আরো অ্যাকাস্টমড হয়ে গেছে প্রিমিয়ার লিগের সঙ্গে, তো আরো বেশি খেলবে, তো আরো আশা করছি আরো ভালো দেবে একটা। মানে খুবই কম ম্যাচ খেলেছে,
প্রায় 5-6টা গোল দিয়েছে, অ্যাসিস্ট প্রচুর ছিল, আর ওর শট অ্যাকিউরেসি খুব ভালো, খুব ভালো। মানে ওর শট অ্যাকিউরেসি এমন হয় না যে বেরিয়ে যায়, ওর শট গোলকিপারকেই আটকাতে হয়। সো দ্যাট মিনস হি হ্যাজ ভেরি গুড অ্যাকিউরেসি। তাও বলবো এটা একটু গ্যাম্বেল হতো, হয়তো মে বি ক্লিক মে নট ক্লিক, একটা আমরা গার্ড সিলিং থেকে নিয়েছি। আরেকটা এরপরে আসছি আমরা সেন্ট ম্যাক্সিমিনে। এটা সেন্ট ম্যাক্সিমিনকে এটা তোমরা প্রপার ডিফারেন্সিয়াল বলতে পারো। এখন ডিফারেন্সিয়ালের মানেটা বলে দিই, ডিফারেন্সিয়াল হচ্ছে এমন কিছু প্লেয়ার যাকে খুব কম ম্যানেজার সিলেক্ট করে, কিন্তু আমরা যদি ওই ওই এরকম একটা প্লেয়ারকে সিলেক্ট করি যে হ্যাঁ আমরা বুঝি বুঝি যে ওই প্লেয়ারটার এই পার্টিকুলার এই কয়েকটা গেম উইকের জন্য বা একটা গেম উইকের জন্য পার্টিকুলার পয়েন্ট দেওয়ার চান্স আছে, আর সে দিয়ে দিল, সে আমাদের জন্য একটা হিউজ গেন হয়ে গেল। কারণ অন্য কারোর কাছে প্লেয়ারটা নেই, অন্য ম্যানেজাররা ওই পয়েন্টটা পাবে না, কিন্তু আমি পাবো। এই র্যাঙ্কিং এ আমরা অনেক এগিয়ে যেতে পারবো এটার জন্য। দেখো অনলি 4.6% সিলেক্টেড, তো একটা হিউজ ডিফারেন্সিয়াল। আমরা মেন কারণ হচ্ছে ম্যাক্সিমিনকে দেখেছি আগের সিজন মিডফিল্ডার থেকে এবার ফরওয়ার্ড হয়ে গেছে, আগের সিজনেই দেখেছি ও বেশিরভাগ ফরওয়ার্ড। স্ট্রাইকারই খেলছে এখন। এখন আর ফিক্সার্স আর অলসো প্রিটি গুড, সো শুধু একটা ম্যানচেস্টার ইউনাইটেড 4th গেম ছাড়া গেম উইক 9 অব্দি ভালো ফিক্সার্স আছে। তো এটা একটা সেভ করতে পারে। তোমরা যদি আর কিছু বলো সেন্ট ম্যাক্সিমিনকে নিয়ে। সেন্ট ম্যাক্সিমিনকে গত সিজনে অ্যাজ এ মিডফিল্ডার রেখেছিল, বাট ওর গত সিজনে তুই যদি ওই হিস্ট্রিটা দেখা একবার, ওর হিস্ট্রিটা, পয়েন্টস হিস্ট্রিটা, তো গত সিজনে ও কত মিনিট খেলেছে দেখো, কম। হার্ডলি মানে বোধহয় 10টা ম্যাচ হবে কি 15টা ম্যাচ হবে, 10 to 15 ম্যাচেস হ্যাঁ ওটা ইনজুরি ছিল ওর বলে। মধ্যে। হ্যাঁ, ইনজুরি 10 ছিল। to 15 matches he played and he scored around 85 points, 3টে গোল আর অ্যাসিস্ট 5টা অ্যাসিস্ট, which means ও একটা মিডফিল্ডার হওয়া সত্ত্বেও ও কিন্তু সেকেন্ড স্ট্রাইকার পজিশনে খেলেছে গত সিজনে, যেটার জন্য এই সিজনে ওকে এলিভেট করে মিডফিল্ডার পজিশনে খেলিয়ে, মিডফিল্ডার থেকে ফরওয়ার্ড পজিশনে খেলাচ্ছে। সেম জিনিস যখন উইঙ্গাররা বেশি অ্যাটাক পজিশনে খেলে, তো নেক্সট সিজনে ওদের সেরকম এলিভেশন হয়ে যায়, যেটা অবামেয়াং এর ক্ষেত্রে হয়েছে। তো সেম থিং গোজ ফর সেন্ট ম্যাক্সিমিন, বাট ওর যে বাজেট প্রাইসটা, দিস মেক্স হিম এ ভেরি গুড ডিফারেন্সিয়াল প্লেয়ার উইথ এ হাই চান্স অফ গেটিং গুড পয়েন্ট। ফিক্সার গুলো ভালো, ফিক্সচার গুলো খুব ভালো। ইভান টনি দিয়ে শুরু করছি, প্রমোটেড ব্রেনফোর্ড প্রমোটেড টিমের প্লেয়ার। শুভঙ্কর বল। আমরা ব্রেনফোর্ডকে সব থেকে বেশি তুই ফলো করেছিলি চ্যাম্পিয়নশিপে। হ্যাঁ ওটা তো করেছিলাম। আমি চ্যাম্পিয়নশিপে হচ্ছে টপ স্কোরার এই তোর ইভান টনি ব্রেনফোর্ডের 31 গোলস, 33 গোলস, 33 গোলস, সরি 33 গোলস টপ আর স্কোরার। 11 অ্যাসিস্ট বোধহয়। 33 না মানে 31, মোটামুটি যাই হোক ওরকম মিড হবে, অ্যাভাব 30 গোলস আর অ্যাভাব 10 অ্যাসিস্ট ওরকমই। হ্যাঁ আমরা ওরকমই দেখেছিলাম, আমরা 30 প্লাস আছে চ্যাম্পিয়নশিপে। মোটামুটি 40 টাচ করে যাচ্ছে গোলস আর অ্যাসিস্ট মিলে, যাই হোক অনেক বড় নাম্বার। আর মানে প্রমোটেড সাইড আমরা একটা গ্যাম্বেল করলাম আগেরবার, যেটা আমরা মানে আমাদের সাথে ইয়ে হয়েছিল মিট্রোভিচের কেস যেটা হয়েছিল, তখন ফুলহ্যামের সেবারে বাবারে আগেরবার আমাদের কাছে ছিল হয়তো। হ্যাঁ আগেরবার আমাদের কাছে দুটো অপশন ছিল, একটা ছিল মিট্রোভিচ, একটা ব্যামফোর্ড। মিট্রোভিচ খুব বাজেভাবে ফেল করেছিল, ব্যামফোর্ড পুরো পয়েন্ট নিয়ে ভরিয়ে দিয়েছিল। এখন দুটো অপশন ছিল আগেরবার আমাদের কাছে। মিট্রোভিচ পুরো বাজেভাবে ফেল করেছে, ফেল বলতে মানে খুবই বাজেভাবে ফেল। অর্ধেক ম্যাচে তো চান্সই পাইনি, তারপরে আর যা পেয়েছিল কিছুই দেয়নি বলতে গেলে। তো এবারও আমাদের আমরা আশা করি সেখান থেকে ইভান টনি যেন মানে সেই জিনিসটা রিপিট না করে, তাহলে মানে আমরা অবশ্যই একটা গ্যাম্বল করে নিয়েছি ইভান টনিকে। ও যদি হাফও যদি গোল করে, ও মানে ইয়ের ক্ষেত্রে যেটা করেছে চ্যাম্পিয়নশিপের ক্ষেত্রে, তার হাফ গোলও যদি করে প্রিমিয়ার লিগে, আমার পয়সা উঠে যাবে। হ্যাঁ 10 প্লাস গোল দিয়ে দিই তাহলেও হবে। হ্যাঁ এবারও আমাদের কাছে আমাদের কাছে দুটো অপশন আছে, একটা ইভান টনি, একটা টিমু পুকি। তো টিমু পুকি দেখেছি আরেকবার এরকম এসে প্রথম দিকে খুব ভালো পয়েন্ট নিয়ে গেছে, তারপর দিকে হারিয়ে গেছে। আর এবার নরউইচের 19-20 সিজনে, 19-20 সিজনে, কিন্তু এবার নরউইচের ফিক্সার গুলো প্রথম দিকে খুব বাজে আছে, এটা দেখেছি।
আর ইভান টনিকে দেখলাম হ্যাঁ, ইউনাইটেডের সাথে একটা ফ্রেন্ডলি ছিল, ওখানেও একটা অ্যাসিস্ট দিয়েছে, মানে একটা অ্যাটাকিং থ্রেট এখন আর দেখতেই পাচ্ছি, যত মানে খুব ভালো আছে। ব্রেন্টফোর্ডের বেশিরভাগ গোলে ইনভলভমেন্ট থাকে, তো রাখা যায় মোটামুটি। আর ইভান টনি দেখছি, ইভান টনিকে ডিফারেন্সিয়ালে বলতে পারবে না, 30.4% ম্যানেজার সিলেক্ট করেছে। সো সবাই একটা বাজেট ফরওয়ার্ড দেখতে গেলে সবাই ইভান টনি পিক করছে, তো এটা একটা ভালো প্লেয়ার হতে পারে। আরেকটা জিনিস যেটা ইভানটনি অথবা ব্রেন্টফোর্ডের ক্ষেত্রে যেটা আমি ভালো বলবো সেটা হচ্ছে কি ইভানটনির মানে ব্রেন্টফোর্ডের ফার্স্ট ম্যাচ হচ্ছে কি আর্সেনালের এগেনস্টে। রিসেন্টলি আমি একটা জায়গায় দেখলাম যে হ্যাঁ, আর্সেনালের তুমি ডিফেন্সে আর্সেনাল বললে, তুমি আর্সেনাল বললে সবচেয়ে দুঃখের ব্যাপারটা হচ্ছে আর্সেনালকে ফিক্সার ডিফিকাল্টি রেটিং এ 3 দিয়েছে, মানে এর থেকে কি, এটা কি একটু অপমানিত বোধ হয় মানে তোমার? আমাকে মানে একটা শোনাতেই হবে। মানে আমি কি এখানে তোর ইউনাইটেডের যে 4 বছরের খরা ট্রফি এটা নিয়ে কিছু বলছি? না বলছি মানে ওয়েস্ট হ্যামকে 4 দিয়েছে আর আর্সেনালকে 3 দিয়েছে, এটা নিয়ে যদি আরে এটা তো আর্সেনাল কোথায় শেষ করেছে গত সিজনে, দেখ একটা ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে পর্যন্ত ঢুকিনি। এটা জীবনের এরকম দেখিনি, কোন ইউরোপা পর্যন্ত কোয়ালিফাই করেনি আর্সেনাল। আরে ইউরোপা ছাড়ো, এবার তো কনফারেন্স লিগ ছিল 7 পজিশনে, টটেনহাম নিয়ে নিল কনফারেন্স লিগ পজিশনটা। আমেরিকা পর্যন্ত যেতে পারছে না খেলতে, সে ইউরোপ যাবে। ঠিক আছে, আবার আর্সেনাল উইল রাইজ अगेन। তো হ্যাঁ হ্যাঁ, তো আর্সেনালের গ্যাব্রিয়েল শুনলাম ট্রেনিং এ ইনজিওর হয়েছে। তো ওদের ডিফেন্সটা কিন্তু এটা একটা বিশাল বড় আবার গ্যাপ ক্রিয়েট করে দিল। তো দ্যাট মেক্স এ ভেরি গুড অপরচুনিটি ফর ব্রেন্টফোর্ড টু হ্যাভ ইভান টনি পেনিট্রেট দেয়ার অপোনেন্ট অ্যান্ড স্কোর গোলস। সো ইভান টনি খুবই ভালো অপশন when you're looking for budget forwards. তারপর ক্যালভার্ট লুইন। আর ক্যালভার্ট লুইন ওয়ান্স এগেইন এভারটনের প্লেয়ার, এভারটনের ফিক্সচার, এভারটন যথেষ্ট ভালো একটা মানে ফিক্সচার পেয়েছে ফর দি ফার্স্ট 8 to 10 উইক। হ্যাঁ 6 গেম 6 উইক তো অব্দি ওর বটে, মানে গ্রিন আছে, হ্যাঁ একদম সঠিক। 7 গেম উইকে ওদের ইউনাইটেড, দেন ইউ ক্যান সে আপ টিল 10-11 ওদের ভালো ভালো ফিক্সচার আছে। আদার দেন ইউনাইটেড কোনো তেমন বড় অবস্ট্যাকল নেই। আর ডিসিএল আই মিন ক্যালভার্ট লুইন থ্রু আউট দি ইউরোজ ও বেঞ্চে ছিল। ওর একটা নিজের ইমপ্রেশন ক্রিয়েট করার খুব ভালো স্কোপ দিস সিজন। নেক্সট সিজন ইজ ওয়ার্ল্ড কাপ। So if he wants to break into the starting 11 of the England team this season, he has to make a mark under the new managerial কি বলবো tenure of Rafa Benitez. I'm এবারে pretty তো sure হ্যাঁ ক্যালভার্ট লুইন ভালো পারফর্ম করবে। হয়ে গেল এখন। এটা তো স্টার্টিং 11 আমাদের। নাও এখানে যেটা আছে আমাদের 4 জন বেঞ্চে। নাও লেট মি স্টার্ট উইথ ব্রেন্টফোর্ডের যে গোলকিপার ব্যাকম্যান। তো ব্যাকম্যানের প্রাইস 4.5। আর ওর যদি তোমরা ফিক্সচার্স গুলো দেখো, নাও ব্রেন্টফোর্ডের আফটার গেম উইক 3-4 ভালো ভালো মানে মডারেট ডিফিকাল্টির ম্যাচেস আছে। তো ইউ ক্যান হ্যাভ হিম অ্যাজ এ রিপ্লেসমেন্ট ফর স্যানচেজ, যখন স্যানচেজ ভালো ফিক্সচার অথবা ভালো পারফর্ম করার কোনো চান্স থাকবে না এগেনস্ট এ বিগ টিম, তখন ব্রেন্টফোর্ডের থেকে ব্যাকম্যান ক্যান গিভ ইউ এ গুড বুস্ট। আদার দেন ব্যাকম্যান ইউ ক্যান অলসো গো ফর ক্রিস্টাল প্যালেসের যে গোলকিপারটা আছে গুয়াইতা, ভিনসেন্ট গুয়াইটা। হ্যাঁ ভিনসেন্ট গুয়াইতা, হি ইজ অলসো এ গুড অপশন। বাট ফর দি টাইম বিং উই আর স্টিকিং উইথ ব্যাকম্যান ফ্রম ব্রেন্টফোর্ড। Next, budget midfielder, Backman is from 5.5. Backman Watford, not Brentford. আচ্ছা হ্যাঁ হ্যাঁ ওয়াটফোর্ড, সরি মাই মিস্টেক। তো নেক্সট আমাদের যে মিডফিল্ডার আছে 5.5 মিলিয়ন মাত্র, স্মিথ রো, ইয়াং প্লেয়ার আর্সেনালের, রিসেন্টলি হ্যান্ডেড ওভার দি নাম্বার 10 জার্সি আর লট অফ এক্সপেকটেশনস। ও এখন রেগুলার স্টার্টার, গত সিজনে ও রেগুলার স্টার্টার ছিল না, কিন্তু যে যে ম্যাচগুলোতে স্মিথ রো স্টার্ট করেছে খুব ভালো, ওর মধ্যে অ্যাটাকিং অ্যাটিটিউড লক্ষ্য করা গেছে। ও গোল ক্রিয়েট করেছে,
গোল স্কোর করেছে আর যথেষ্ট প্রেস করেছে, অ্যাটাকিং প্রেস যাকে বলে, অন দি অপোনেন্ট ডিফেন্স লাইন। সো অ্যাট 5.5 প্রাইস, the number 10 of Arsenal is a good bargain. গত সিজনে ও মাত্র 18টা না 17টা ম্যাচ খেলেছে বোধহয় গত সিজনে, নাকি অতটাও বোধহয় খেলে, খুবই কম ম্যাচ খেলেছে, বেশিরভাগ সাবস্টিটিউট, কোন ম্যাচে ভেরি রেয়ারলি হি কেম অন ফ্রম দি স্টার্টিং 11, বেশিরভাগ ক্ষেত্রে সে মানে সাবস্টিটিউট হিসেবে এসেছে। তাও হি স্কোরড অ্যারাউন্ড 74 পয়েন্টস, হুইচ ইজ নট ব্যাড ফর এ বেঞ্চিং প্লেয়ার। বেঞ্চে থাকবে 74 পয়েন্টস, বাট ইটস এ গুড ডিল। মুভিং অন, বেল্টম্যান কেন পৌরব? ভেল্টম্যান দেখেছি আগের সিজনে পয়েন্ট দেখছি 96, দ্যাট টু খুব একটা পয়েন্ট দেওয়া বলা যায় না, কিন্তু এটা আমরা বেঞ্চে 4.5 ডিফেন্ডার একটা রাখছি। আর দেখছি এটা ব্রাইটনের কিছু ফিক্সারও ভালো আছে। ব্রাইটনের ফুল ব্যাক, ব্রাইটন যেহেতু ব্যাক ফোর এট দ্য ব্যাক খেলে, তো ফুল ব্যাকের অ্যাটাকিং একটা পোটেনশিয়াল আছে। ব্রাইটন আগের সিজনে খুব একটা পয়েন্ট দিতে, মানে খুব একটা ভালো খেলতে পারেনি, খুব একটা স্কোরিং ছিল না। ব্রাইটনের মেন প্রবলেম হচ্ছে ব্রাইটন খুব মানে প্রচুর কাট খায়, ভালনারাবিলিটি প্রচুর আছে। হ্যাঁ ওটাই, ও মানে লুইস ডাঙ্ক আগের বারে প্রচুর রেড কার্ড খেয়েছিল, ওদের ডিফেন্ডারে ডিফেন্সে একটু প্রবলেম আছে খুবই। আর ওদের যে মানে ইমার্জিং ট্যালেন্ট তারিক লামতে, সে প্রতি সিজনে ইনজুরি প্রোন, এই সিজন তো শুরুই করেনি এখনো ইনজুরি হয়ে গেল। আর ভেল্টম্যান আগের সিজন পুরোটা সব ম্যাচ স্টার্ট করেনি, কিন্তু দেখেছি মাঝে মাঝে একটা মানে মাঝে কিছু হঠাৎ করে একটা পয়েন্ট দিয়ে দিল, হয়তো কারোর বেঞ্চে ছিল, হঠাৎ করে পয়েন্ট দিয়ে দিল যে 10-12 পয়েন্ট দিয়ে দিল। এখানে ও গত সিজনে নিয়ারলি 100 পয়েন্টস, 96 পয়েন্টস মতো স্কোর করেছে, ওটা কিন্তু কনসিস্টেন্টলি আসেনি। অনেকগুলো ম্যাচ এমন গেছে যেটাতে শুধু 0 পেয়েছে, কিন্তু কিছু কিছু ম্যাচে সে 7-8 পয়েন্ট করে দিয়ে দিয়েছে। ভেল্টম্যানের মতো আরো, হ্যাঁ ভেল্টম্যানকে আমরা নিয়েছি কারণ আমাদের একটা বেঞ্চের ডিফেন্ডার দরকার ছিল, 4.5 এ ভালো একটা অপশন মনে করেছি। এর মতো আরো ডিফেন্ডার আছে, যেমন ব্রাইটনের দুখানা ফুটবলই, একটা টেলার আর একটা লোটন, বাট ব্রাইটনেরও আরেকটা ফুটবল টারিক, এই ফুল ব্যাক টারিক ল্যাম্পটে, তো এরাও 4.5 এ একটা ভালো অপশন তোমার বেঞ্চের জন্য। আর এরা স্টার্টও করবে, সো মাঝে মাঝে ভালো ফিক্সার দেখে স্টার্টিং 11-ও রাখতে পারো এদের। আর if you do not want to go with Veltman, your other options from other teams, Connor Cody, Ryan Ayat Nuri, then Crystal Palace Tyreek Mitchell, so you have got other options. Don't go for আর্সেনালের বেন হোয়াইট আছে, বেন হোয়াইট আছে, ক্যালাম চেম্বার্স আছে, you can go for them, but do not go for Fofana. Fofana has been injured and been left out of the season big initial few game weeks, so Fofana unknown return date হয়ে রয়েছে, Fofana-কে কেউ নিও না। আর বাকি রইল ম্যানকিউলো। নাও ম্যানকিউলোকে কেন নেওয়া হয়েছে, কারণ ওর প্রাইস 4 মিলিয়ন। 4 মিলিয়নে ভালো কোনো প্লেয়ার পাওয়া যাবে না। তা সত্ত্বেও মানে ম্যানকিউলোকে এর জন্য নিয়েছি, ও মাঝে মাঝে খেলে, ও মাঝে মাঝে নামে খেলে, আর যদি নাও খেলে 4 মিলিয়ন দিয়ে ওকে সবাইকে তো আর খেলানো যাবে না, খেলবে তো 11 জন, 15 জনের মধ্যে 11 জন খেলবে, তো ও না হয় বেঞ্চেই থাকবে। আর বেঞ্চে টাইরিক মিচেল লাইট, হ্যাঁ গত সিজনে আমাদের ছিল টাইরিক মিচেল, সবার কাছে ছিল, এই সিজনে হচ্ছে গিয়ে আমাদের ম্যানকিউলো। আর এটা স্টার্টিং এর জন্য। আর এরপরে আমরা অনেক এমন প্লেয়ার উঠে আসবে যাদের এখন হয়তো আমরা কিনতে পারছি না, হয়তো ওদের পয়েন্ট কম, কিন্তু দেখছি ওরা পয়েন্ট দিতে শুরু করে দিয়েছে, তো ওদের যখন আমরা আবার ট্রান্সফার ইন করবো, তো আমাদের অনেক ফান্ড বেঁচে যাবে। তো আস্তে আস্তে 3-4টে গেম উইক পর আমাদের টিমটা আরো অনেক ব্যালেন্স হয়ে যাবে, যখন দেখবো আমরা আমাদের সব 15টা প্লেয়ারই স্টার্টার পেয়ে গেছি। টিমে যা যা চেঞ্জেস হবে, আমরা নতুন যদি কাউকে ট্রান্সফার ইন করি, ট্রান্সফার আউট করি, যে কোনো চেঞ্জেস টিমে হোক, যে কোনো চিপস আমরা প্লে করি, সবটাই আমরা তোমাদের দেখাবো। এক্স্যাক্টলি, হ্যাঁ একটা ট্রান্সপারেন্সি মেনটেন তো করবই। এটা আমাদের ইনিশিয়াল ড্রাফট, আমরা এখানে যা দেখছো তোমরা, এটা ইনিশিয়াল ড্রাফট।
এখানে অনেক চেঞ্জেস হতে পারে। হোয়াট এভার চেঞ্জ উই উইল গো ফর, উই উইল মেনটেন এ ট্রান্সপারেন্সি উইথ ইউ, অল অফ ইউ। অলসো আমরা আরো কিছু ভিডিওস ছাড়বো যেখানে আমরা এখন বলবো না, পরে আমাদের সেই ভিডিওস গুলোতে বলবো যে কাদেরকে আমরা টার্গেট করতে পারি অ্যাজ ডিফারেন্সিয়াল প্লেয়ার্স আদার দেন দি ওয়ান্স উই আর অলরেডি শোয়িং ইউ, কারা মানে একটু অ্যাভয়েড করলে বেটার। আর সেফ বেটস মানে এদের ওপরে তুমি ডিপেন্ড করতে পারো, আমাদের হয়তো এই মুহূর্তে টিমে নেই, বাট এদের উপর তোমরা ডিপেন্ড করতে পারো। ইন আওয়ার কামিং ভিডিওস উই উইল হেল্প ইউ মোর উইথ মোর ভ্যালুয়েবল ডেটা। এক্স্যাক্টলি। এর 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 তো গেম উইক 1 শুরু হওয়ার ডেডলাইনের আগেই ভিডিওটা আমরা ছাড়বো, যে এরকম কেডিবি দা যা বললো ডিফারেন্সিয়ালস বা প্লেয়ার্স টু অ্যাভয়েড বা আরো কিছু ব্যাংকেবল প্লেয়ার। তো আর এই টিমটা আমরা আমাদের গাট ফিলিং থেকে বানিয়েছি, তোমাদেরও বলবো তোমরা এই প্লেয়ারদের নিতে হবে। আবার বলছি কোনো মানে নেই, তোমরা যাকে ভালো মনে করবে তাকেই নেবে। আমরা জাস্ট একটা আইডিয়া নিচ্ছি যে আমরা আমাদের চিন্তাধারাটা কিরকম, আমাদের এই প্লেয়ার গুলো নেওয়ার পিছনে মাইন্ডসেটটা বা থিঙ্কিংটা কিরকম, জাস্ট এটা বললাম। সো এই আর লাস্ট গৌরব আর আমাদের যে এটা তো 0-20 আমাদের লিগটা আমরা হ্যাঁ, এটা বানিয়েছি সেটা একজন একবার বলো তুমি। একজন কারোর মাথা থেকে বেরোয়নি, এটা কিন্তু 3-4 জনের গাট ফিলিং। তো একদম। এটাও মাথায় রেখো, 3-4 জনের গাট ফিলিং কিন্তু ভুল হতে পারে না এক জায়গায়। হ্যাঁ, তো কপি করো না, ইন্সপায়ার্ড হও। হ্যাঁ। আর এরপরে এটাই বলছি না, এটাই আমরা একদম এটা নিয়ে গেম উইক 1 যাবো। এখন দেখছো যত প্রিমিয়ার লিগের স্টার্টিং এগিয়ে আসছে, খুব ট্রান্সফার মার্কেট আরো বিজি হয়ে যাচ্ছে, আরো কত যে নতুন নতুন ট্রান্সফার হতে পারে। ফিঙ্গার ক্রসড, হয়তো মেসি চলে এলো প্রিমিয়ার লিগে, তখন চেঞ্জ হতেই পারে টিমে। তো এখন দেখা যাক। তো আমরা এরপরে যে ভিডিওটা আনবো কিছু চেঞ্জ হয়তো এই আমাদের টিমের ওখানেও আমরা দেখাবো, যদি কিছু চেঞ্জ করে থাকি। তো আমরা এখন যে আগের আগের ভিডিওতে বলেছিলাম আমরা আমাদের একটা লিগ খুলেছি, তোমরা জয়েন করো, আমরা একসঙ্গে খেলবো, ভালো লাগবে। আর একটা অ্যানাউন্সমেন্টও করেছিলাম যে আমরা যদি 1000 সাব হিট করতে পারি সিজনের শেষে, তো উইনারদের জন্য একটা প্রাইজ থাকবে। তো তাড়াতাড়ি তোমরা সাবস্ক্রাইব করে দাও আর করে দাও। তো আমি আমাদের এই টিমটা দিয়ে ওই লিগটা একবার জয়েন করে দেখাবো। সো আমরা যাব হচ্ছে লিগস, আমরা টিম সেভ করে নিয়েছি। তো এখানে আমরা লিগস এন্ড কাপসে যাব। সো ক্রিয়েট এন্ড জয়েন নিউ লিগস। তারপর আমাদেরটা ইনভিটেশনাল লিগ। সো ক্রিয়েট এ নিউ লিগ না জয়েন এক্সিস্টিং লিগ এন্ড কাপ। হ্যাঁ, তো আমাদেরটা ইনভিটেশনাল লিগ। সো আমরা ইনভিটেশনাল লিগে যাব। তারপর কোডটা বল শুভঙ্কর, যদি একটু তোর পারিস। WY9 WY9। WY9 হ্যাঁ, এইচ এ এইচ H এইচ এ। A হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ। জয়েন লিগ। হবে না, WYIN, WYN, NN, নাগপুর। WYN N WYN হ্যাঁ। হ্যাঁ, দেখেছো আমরা জয়েন করলাম। 0 to 90 চলে এসছে। একবার লিগটা খোল। আছে এখানে, আমি আছি, আমার টিম আছে এখানে, 0 to 90 দেখি তো। এখানে হ্যাঁ আমরা আমরা সবাই তো আছি। দেখেছিলাম হ্যাঁ। অনেকে তোমরা বাবা, অনেকেরই আছে। অনেকে জয়েন করেছে। দেখো, এটা আমার টিম রুনো এফসি, তারপর এটা শুভঙ্করের টিম, তারপর গুনার ড্যাডি, সিটিজেন্স কেডিবিদার 11 টিম। তোমরা দেখে আচ্ছা নিলে লিগ লিগ কি করে জয়েন করতে হয়। তো লিগের কোড আরেকবার আমরা ডেসক্রিপশনে দিয়ে দেবো। আর আমরা আমাদের এপিএল নিয়ে আমাদের সোশ্যাল মিডিয়াতে ফেসবুক আর ইনস্টাগ্রামেও রেগুলার আপডেট দিতে থাকবো। তো আমরা ওই লিঙ্কগুলো আমাদের ডেসক্রিপশনে দেওয়া থাকবে, প্লিজ ফলো করে নিও। সো নেক্সট ভিডিও শিগগিরই আসছে। আজকের জন্য টাটা।